প্রায় সকাল 7টার দিকে সূর্যের ঝাপসা আলোয় কৌশিকের ঘুম ভেঙেছিল। ঘুম ভাঙার পর থেকে ফ্রেশ হয়ে বসেছে ল্যাপটপের সামনে 2 ঘন্টা ধরে। কি যেন ঘাটাঘাটি করছে, চোখে মনোযোগ, ঠোঁটে একরকম চিন্তার রেখা। অন্যদিকে এখনো গভীর ঘুমে ছিল মায়া। রাতের ক্লান্তি শরীরটাকে যেন আরো ভারী করে রেখেছিল। কৌশিকের গানের সময় সে মুগ্ধ সুরের ভেতরে কখন যে ঘুমিয়ে পড়ছিল সে নিজেও জানে না। কৌশিক অবাক হয়েছিল ঠিকই, কিন্তু মেয়েটাকে ডাকেনি। শুধু নিঃশব্দে এগিয়ে গিয়ে কোলে তুলে নিজের বিছানায় শুইয়ে দিয়েছিল মায়াকে। তারপর চুলগুলো কাঁধে লুটিয়ে পড়ছিল, মুখে নিষ্পাপ শান্তি। কৌশিক কিছুক্ষণ তাকিয়েছিল, তারপর নিঃশব্দে ফিরে এসেছিল নিজের কাজে। সূর্যের আলো চোখ কচলাতে কচলাতে জেগে উঠল মায়া। চুলগুলো এলোমেলো, চোখে আদো ঘুম, তবু মুখে এক অজানা কোমলতা। মায়াকে উঠতে দেখে কৌশিক ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে হাসি মুখে বলল, সুপ্রভাত মায়াবতী। মায়া এক টান দিয়ে হাত পা ছুঁড়ে একটা বড় হামি তুলল, তারপর নিঃশব্দে হেসে উত্তর দিল, সুপ্রভাত। কৌশিক ল্যাপটপে কিছু টাইপ করতে করতে মাথা না তুলে বলল, টেবিলে কিছু ফল আর বিস্কিট রাখা আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে। মায়া ততক্ষণে আদৌ ঘুম ভাঙা চোখে বিছানায় একটু সোজা হয়ে বসলো, দু হাঁটু জড়িয়ে হাত রাখলো উপরে। তারপর ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল কৌশিকের দিকে, মুখে হালকা অভিমান মিশ্রিত কোমল সুর। সারা রাত অনেক কষ্ট হয়েছে তাই না কৌশিক ভাই? কৌশিক ভুরু তুলল, ঠোঁটে এক চিলতে হাসি। কষ্ট কেন হবে শুনি? মায়ের ঠোঁট ফুলিয়ে ধীরে ধীরে বলল, এই যে বিছানা ছেড়ে সারা রাত সোফায় কাটাতে হয়েছে। কৌশিক এবার চোয়ালে একটু হেলান দিয়ে শান্ত গলায় বলে, কে বলেছে আমি সারা রাত তোর সাথে একই বিছানায় ছিলাম? মায়ের চোখ গোল হয়ে গেল, মুহূর্তে মুখ অবাক ভাব, তারপর একটু দুষ্টু হাসি চেপে রেখে বল, ইয়া এত মিথ্যে কথা কেমনে বলেন মুখ দিয়ে? মায়া ভুরু কুঁচকে চোখ ছোট ছোট করে তাকালো। আমি কিন্তু দেখেছি আপনি সারা রাত সোফায় কাটিয়েছেন, তারপরে মিথ্যে বলে নিজেকে অসভ্য প্রমাণ করেন কেন? কৌশিক ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো মায়ের দিকে, মুখে টানলো এক চিলতে দুষ্টু হাসি, যে হাসি ভেতরের খেলা করে অজস্র রসিকতা। জানি না, কিন্তু তোর সাথে অসভ্যতামি করতে আমার ভালো লাগে। তুই যখন তোর ওই মিষ্টি কণ্ঠে নরম ঠোঁটজোড়া ব্যবহার করে আমাকে অসভ্য বলিস, তখন কথাটা একদম আমার বুকে এসে লাগে। তাই ইচ্ছে করে অসভ্যতামি করি, শুধু তোর মুখ থেকে অসভ্য অসভ্য নীর চৌধুরী, বুঝলি পাগলি? মায়া ঠোঁট ফুলিয়ে মুখে আধা রাগ আধা হাসি নিয়ে বলল, ইস কত ভালুপাসা জমায় রাখেন সব, ভাতের মারের উপর উথলায় পড়ে যাচ্ছে। কৌশিক হেসে উত্তর দিল, পড়তে দে, আমি তোর ভাত হতে চাই, মার না। মায়া অবাক হয়ে ভুরু কুচকাল, মানে টানে যা, আগে ফ্রেশ হয়ে খেয়ে নে। মায়া ঠোঁটে বাঁকিয়ে গলায় একটু মিষ্টি অভিমানে মিশে বলল, যাচ্ছি যাচ্ছি বলে বিছানা ছেড়ে ওয়াশরুমে দেখলো। পেছন ফিরে একবার তাকিয়ে দেখলো কৌশিক আবার কাজে ডুবে আছে। প্রায় ঘন্টাখানিক কেটে গেল, কিন্তু মায়া এখনও ওয়াশরুমে। কৌশিক এবার ল্যাপটপ বন্ধ করে ডেস্কে যত্ন করে রেখে দিল। হাত ঘড়ি পরে দরজার দিকে তাকিয়ে একটু হেসে বলে, কী হলো মায়া, তোর এখন হয়নি? এত সময় লেগে তোর? মায়া ভেতর থেকে মায়ের কণ্ঠটা ভেসে এলো স্বাভাবিকের চেয়ে একটু জোরে। না কৌশিক ভাই, হাত মুখ ধুতে এসে পুরো ভিজে গেছি। আপনি একটা কাজ করেন, আমার রুম থেকে একটা শাড়ি বা থ্রি পিস এনে দেন, আমি ততক্ষণে শাওয়ার নিয়ে ফেলি। কি? আমি পারবো না, তুই তোর রুমে চলে যা। ওপাশ থেকে মায়ের সঙ্গে সঙ্গে বলল, মাথা ঠিক আছে আপনার? আমি এই অবস্থায় এখান থেকে বের হতে পারবো না, দেন না প্লিজ নিয়ে আসেন। কৌশিক হাসি চেপে বলল, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু থ্রি পিস আনতে গিয়ে যদি ফুপি দেখে ফেলে পরে তোর সমস্যা হবে না? ওপাশ থেকে এবার নির্লজ্জ ভঙ্গিতে মায়া বলল, এমনি কদিন পর সবাই জানতে পারবে, কোনো সমস্যা নেই, আপনি যান। মায়া কৌশিক দুহাত তুলে নাটকে গলে বলল, বাবারে বাবা, তোর কলিজা আছে মানতে হবে। আচ্ছা আমি যাচ্ছি, 2 মিনিট ওয়েট কর, আমি 10 মিনিটে চলে আসি। মায়া ভেতর থেকে হাসতে হাসতে বলল, 2 মিনিট না, 10 মিনিট না, আপনি 30-40 মিনিট পরে আসেন, আমার কোনো সমস্যা নেই, শাওয়ার নিতে আমার সময় লাগবে। কৌশিক মাথা নাড়ল, ঠোঁটের কোণে হাসি রেখে বলে, ঠিক আছে, বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। করিডর দিয়ে হেঁটে যেতে যেতে নিজের মনে বিড়বিড় করে বলল, এই মায়াও না একটা ঝামেলা শুরু করবেই করবে। বলে কৌশিক রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, মায়ের রুমের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় করিডোরে হঠাৎ রোহিত এসে হাজির।
কৌশিক তাকিয়ে বলল, কি ব্রো, কোথায় যাওয়া হচ্ছে শুনি? রোহিত আর চোখে তাকিয়ে হাসি মুখে বলল, সেটা তো আমার প্রশ্ন। এইদিকে কই যাচ্ছ কৌশিক ভাইয়া? তোমার রুম তো ওইদিকে, তাই না? আচ্ছা আচ্ছা, তুমি ভাবির জন্য জামা আনতে যাচ্ছ, তাই না? রোহিতের মুখ থেকে এমন কথা শুনে কৌশিক স্থির হয়ে গেল, চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, তোকে কে বলছে এসব? রোহিত বেঁচে গেল হালকা রসিক ভঙ্গিতে। এই জন্য মানুষ বলে বিয়ের পর ভাই আর আপন থাকে না, ভাবি হয় আপন। আর তুই এখনো বিয়ে হয়নি, অথচ আমার থেকে এত বড় কথা লুকারে? আমি কি বলেই দিতাম নাকি সবাইকে? কৌশিক কাঁধ একটু সরিয়ে বলল, আরে আমার ভাই, আমাকে ভুল বুঝিস না, হুট করে সব হয়ে গেছে। তো বলার তেমন মতো তেমন সুযোগ পাইনি। কৌশিক কথাটা বলে একটু থামলো, তারপর আবার রোহিতের পানে চেয়ে বলে, আচ্ছা তোকে এসব কথা কে বলেছে শুনি? কৌশিক মুখ চেপে হাসলো, বলবো না। তোর বলতে হবে। কাল মায়ের সাথে কথা হয়েছে, তাই না? সেই নিশ্চয় বলেছে আমাদের সম্পর্কটা। ঠিক বললাম তো? হ্যাঁ। না তো আর কে বলবে আমাকে? তুমি? আরে সরি ইয়ার, ইটস ওকে। কিছুক্ষণ নীরবতার পর কৌশিক হেসে বলল, ও সেই জন্যই বলি, আমরা একই বাড়িতে একই রুমে সারা রাত থাকার পর এখনো পর্যন্ত কেউ না আমার খোঁজ নিল না মায়ের। এটা নিশ্চয় তুই হ্যান্ডেল করছিস, তাই না? রোহিত মাথা নাড়িয়ে উত্তর দিল, হ্যাঁ। রোহিতের কথা শুনে শেষ হতে কৌশিক হঠাৎ এগিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। রোহিত কিছুটা অবাক, কিছুটা আপ্লুত। কৌশিকের কণ্ঠে তখন আবেগ মেশানো উষ্ণতা। থ্যাংক ইউ ভাই, তুই আমার ছোট হয়ে ছোট থেকে আমার কত খেয়াল রাখিস, আমাকে সব বিপদ থেকে বাঁচাস, অথচ এইসব কথা আমার করার কথা ছিল। শোন, তোর যখন যা ইচ্ছে বা তোর কোনো সাহায্যের দরকার পড়লে অবশ্যই আমাকে বলবি, না হলে আমি আমার ছোট ভাইয়ের কাছে আজীবন ঋণী হয়ে থাকবো। একটু হলো তোর ঋণ পরিশোধ করার সুযোগ দে আমায়। রোহিত তাড়াতাড়ি কৌশিকের কাঁধে হাত রাখলো, মুখে হালকা হাসি। আরে আরে ভাইয়া, তুমি এইসব কি বলছো? আমি করি আর তুমি করো না, বিষয়টাতে একই, তাই না? কৌশিক হেসে মাথা নাড়ল, তারপরে বল, তোর কি চাই? রোহিত মাথা নেড়ে বলল, আমার কিছু চাই না, তুমি আছো আমার সাথে, আমার পুরো পরিবার আছে, এটাই অনেক। আমি আছি আর সারা জীবন থাকবো। আমরা এমনি ভাই ওরফে ফ্রেন্ড হয়ে থাকবো। এরপরও বল, তোর কী চাই? আমি প্রমিস দিচ্ছি, তুই যা চাবি তাই পাবি। রোহিত হেসে চোখ তুলে বলে, পাক্কা? হ্যাঁ হ্যাঁ, পাক্কা প্রমিস। রোহিত একটু ভেবে নরম করে বলল, আচ্ছা এখন আমার কিছু চাই, কিন্তু কখনো যদি কোনো কিছুর দরকার পড়ে অবশ্যই চেয়ে নেব। তুমি তোমার প্রমিস মনে রেখো। কৌশিক ঠোঁটের একরাশ মায়া মেশানো হাসি ফুটল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তুই নিচে যা, তাহলে আমি মায়ের রুম থেকে আসছি। রোহিত মাথা নাড়লে, আচ্ছা ভাইয়া বলে দুইজন দুই দিকে চলে গেল। কৌশিক চুপচাপ মায়ের রুমে ঢুকলো। সে দেখলো রুমে কেউ নেই। চটপট কিছু লক্ষ্য করলে মায়ের জামাকেও খুঁজতে লাগলো। নানা কোণ খুঁজে তাকে উল্টে অবশেষে সে পেল জামা কাপড়ের ব্যাগটা। ব্যাগ হাতে তিনটা জিনিস বেছে নিল। পাতলা দেখে একটা নীল শাড়ি, সাথে নীল ব্লাউজ আর ইনার স্কার্ট। এগুলো সাবধানে একটা শপিং ব্যাগে ভরে সে রুম থেকে বেরোলো। নিজের রুমে ফিরলে খাটের কোনায় শপিং ব্যাগটি রেখে কৌশিক মায়াকে উদ্দেশ্য করে বলল, শোন মায়া, আমি একটু বাইরে যাচ্ছি, থ্রি পিস আনিয়ে নি, শাড়ি খাটের কোনায় রাখা আছে, নিয়ে নিস। মায়া ওয়াশরুম থেকে মুখে ছোট্ট স্বরে মিশে উত্তর দিল, ঠিক আছে। মায়ের কথার সঙ্গে সঙ্গে কৌশিক চলে গেল। প্রায় ঘন্টাখানিক সময় পার হয়ে এলো। ওয়াশরুমের দরজা খুলে মায়া রুমের চারপাশে নজর বুলিয়ে দেখলো কেউ আছে কিনা। কেউ নেই দেখে তাড়াতাড়ি খাটের কোণা থেকে শপিং ব্যাগটা তুলে আবার ওয়াশরুমে ঢুকলো। 5 মিনিট পর শাড়ি পরে ভেজা চুলে তাওয়ালে নিয়ে মুড়ে বের হলো মায়া। তারপর রুমে ঢুকে চুল শুকানোর জন্য ফ্যানের ভোল্টেজ বাড়িয়ে দিল। চুল থেকে তাওয়ালটা সরিয়ে চুল থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। মুখে একটু রাগ মেশানো বিস্ময়। এইসব তাওয়ালে দিয়ে চুল মোছা যায়? এটা তাওয়ালে না, ষাঁড়ের চামড়া। মায়া তোয়ালে দিয়ে আস্তে আস্তে চুল ঝাঁকাতে লাগলো। একবার চুলকে সামনে, আবার পেছনে, সব চুল একত্র করে তোয়ালে দিয়ে মোছার চেষ্টা করছিল। এমন সময় হঠাৎ রুমের দরজা খুলে প্রবেশ করলো কৌশিক। তার চোখ থমকে গেল মায়ের উন্মুক্ত ফর্সা পেট দেখে। মায়া তখনও টের পায়নি যে কেউ রুমে ঢুকেছে। কৌশিক এক পা দু পা করে এগিয়ে গেল মায়ের কাছে। এসে হালকা ঝুঁকতে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। মায়ের সব চুল মাথা নাড়িয়ে পেছনে নিতে লম্বা ঘন ভেজা চুলগুলো সব কৌশিকের মুখে এসে বাড়ি খেল। কৌশিক চিটকে মুখ চেপে দূরে সরে গেল। দিলে তো পুরো মুডের 12টা বাজিয়ে। মায়া অবাক হয়ে পেছনে তাকিয়ে বলল, কৌশিক ভাই, আপনি কখন আসলেন? কৌশিক এক হাত দিয়ে মুখের উপর পড়ে থাকা চুলের পানি সরাতে লাগল। মাত্র আসলাম। আর এত জোর কেউ
চুল ঝাঁকায় নাকি? সরি সরি, আমি খেয়াল করিনি। মনে হয় খেয়াল না করে ভালোই করছিস। আপনার কি মনে কি ছিল শুনিনি। কৌশিক একটু ধীর কণ্ঠে বলে, কি আর হবে, তোর ভেজা ঘাড়ে একটা চুমু খেতে চেয়েছিলাম, তা আর হলো কি? মায়া হেসে মুখ চেপে বলে, বেশ হয়েছে। কৌশিক গম্ভীর স্বরে ফিরে উঠল, কি বললি? হঠাৎ কৌশিকের এমন গম্ভীর স্বর শুনে মায়া পেছনে আমতা আমতা করে বলে, সরি সরি, কিছু না। কৌশিক এক পা দুপা করে মায়ের দিকে এগোতে লাগলো, আর মায়া এক পা দুপা করে পেছনে সরে যেতে লাগলো। কৌশিক হালকা হাসি দিয়ে বলল, বাই দ্য ওয়ে মায়া, তুই কিছু ভুলে যাচ্ছিস না তো? মায়া কণ্ঠ কেঁপে কেঁপে বলল, কি? কথাটা বলতে বলতে মায়া এক পর্যায়ে দেওয়ালের সাথে ঠেকে গেল। কৌশিক ধীরে এগিয়ে এসে এক হাতে দেওয়ালে দিয়ে দাঁড়ালো। রুমের আলোয় তার চোখে মৃদু কৌতূহল ঝিলমিল করছে। হালকা ঝুঁকে কৌশিক বলল, এই যে কালকে ফ্রিতে আমায় গান শুনে দিব্যি ঘুমালি, কাল শুনেও বললি না কেমন গাইলাম, বা একটা থ্যাঙ্কস পর্যন্ত দিলি না, ডাইরেক্ট আরামে ঘুমের দেশে পাড়ি দিলি। মায়া কপালে হাত রেখে চোখ লজ্জা আর অপছন্দ নিয়ে বলল, ও সরি সরি কৌশিক ভাই, আসলে। মায়া কথাটা শেষ হওয়ার আগে কৌশিক এক হাত দিয়ে মায়ের কোমর পেটে শক্ত করে গুজে দিয়ে মায়াকে হালকা উঁচু করে নিজের কাছে নিয়ে আসলো। মায়া হকচকে গেল, কাঁপা কাঁপা কণ্ঠে অন্যয় করলে, কি করছেন কৌশিক ভাই? কৌশিক মায়ের ঠোঁটের দিকে ঝুঁকে বলল, দেখতে পাচ্ছিস না কি করছে? সরি বললাম তো। সরিতে কাজ হবে না। এখন থেকে তুই সামান্য পরিমাণ ভুল করলে এটার একমাত্র শাস্তি হবে কেস, আর একটু বড় ভুল করলে শাস্তি হবে বা। কৌশিক কথাটা শেষ করার আগে মায়া কৌশিকের ঠোঁটে আঙুল দিয়ে রেখে বলল, অসভ্য, যখনই দেখি তখনই মুখে আজে বাজে কথা। এই, আপনার মুখ দিয়ে কি ভালো কথা বেরোয় না? না, বেরোয় না। অসভ্য কাহারা করে এতক্ষণ কিসে না যান। আমি পারবো না। দিবি না? না। দিবি না তো? বলছি না পারবো না, দিব না। দিব না মানে দিব না। না। মায়ের কথায় কৌশিক তার ঠোঁট দিয়ে মায়ের গোলাপি ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে এলো। মায়ের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে কৌশিককে আঁকড়ে দিল। কৌশিকের বুক বরাবর দুহাত রেখে মায়ের চেষ্টা করলো সরানোর জন্য, কিন্তু পারল না। কৌশিক এক হাত দিয়ে মায়ের কোমর আরো শক্ত করে চেপে দিল, আর অন্য হাত দিয়ে মায়ের ঘাড় ধরল। পেছনে দেওয়াল আর সামনে কৌশিকের কোনো পথ না থাকায় মায়া বিন্দুমাত্র নড়তে পারল না। কৌশিক পাগলের মতো মায়ের গোলাপি ঠোঁট চুমু দিতে লাগলো। প্রায় 10 মিনিট পর ঠোঁট ছেড়ে কৌশিক মায়াকে একটানে উল্টো ঘুরিয়ে দেওয়ালের সাথে ঠেসে দিল। মায়ের পিঠ থেকে সমস্ত চুল সরিয়ে দিয়ে ফর্সা পিঠে আবার উন্মুক্ত হলো। কৌশিক সঙ্গে সঙ্গে মায়ের পিঠে দিতে থাকলো। এক পর্যায়ে মায়া ঘাড়ে মুখ গুজে দিয়ে গম্ভীর দিতে লাগলো। যেখানে দিচ্ছিল সেখানে লালচে দাগ পড়েছিল। কৌশিক পাগলের মতো মায়ের ঘাড়ে চুমু দিচ্ছিল। মায়া আর সহ্য করতে না পেরে আস্তে করে শব্দ করল, শেষে মায়া সহ্য করতে না পেরে গুনগুন করে কেঁদে দিল। কৌশিক টের পেয়ে মায়াকে সামনে ঘুরিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, জান, কি হলো, কাঁদছিস কেন? আমার মুডটা নষ্ট করিস না তো। মায়া কান্না ভেজে করলো, আমি আর সহ্য করতে পারছি না কৌশিক ভাই। কৌশিক ঘোর লাগা স্বরে বলল, জান, মুড নষ্ট করিস না। তুই কাছে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না জান। মায়া এবার একটু জোরেই কেঁদে দিয়ে বলল, প্লিজ কৌশিক ভাই, আমি আর নিতে পারছি না। এই, কান্না করছিস কেন? ধ্যাত, যা, আর কিছু করবো না। খুশি? কৌশিকের কথা শুনে মায়া কৌশিককে জড়িয়ে ধরে বলল, কখনো ছেড়ে যাবে না তো? ছাড়াছাড়ি কোনো প্রশ্নই ওঠে না। প্রমিস? প্রমিস। কৌশিক ধীরে ধীরে মায়ের মুখটা তুলে তার দিকে তাকালো। চোখে এক ধরনের মৃদু উত্তেজনা আর উচ্ছ্বাস। ঘোর লাগে কণ্ঠে বলল, এখন তো থামিয়ে দিলে, কিন্তু যেদিন আমার হাতে পার্মানেন্ট লাইসেন্স চলে আসবে মায়া, সেদিন আই সোয়ার এমন আদর করব, এমন আদর করব। একটু থেমে হালকা ঝুঁকে কৌশিক যোগ দিল, সামলাতে পারবি তো জান? মায়া চোখে মুখে কৌশিকের দিকে আর চোখে তাকিয়ে হঠাৎ কৌশিকের বুকে পাঁচ বের বলল, অসভ্য। কৌশিক মাথা নেড়ে বলল, অসভ্য টসভ্য পরে বলিস, আগে আমার সাথে চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সারপ্রাইজ শব্দটা শুনে মায়ের চোখ বড় বড় করে অবাক হলো। খুশিতে তার পা ঝমঝমে লাফিয়ে উঠল, মুখ কণ্ঠ ঝলমল করল, ওয়াও, আমার জন্য সারপ্রাইজ? কই কৌশিক ভাই, তাড়াতাড়ি দেন না। দিচ্ছি দিচ্ছি, তুই আছে বিছানায় বস। মায়ের কথা না বলে খুশিতে সোজা বিছানায় বসলো। কৌশিক ধীরে ধীরে টেবিলের দিকে এগুলো, হাতের মধ্যে কাগজটা মুড়ানো একটা মাঝারি সাইজের প্যাকেটে। মায়ের চোখ চকচক করে জিজ্ঞেস করলো, কৌশিক ভাই, কি আছে এটার ভিতরে? কৌশিকের গজানা হাসি খেলে বলে, আহা, সেটা তো খুললেই দেখবি। একটু ধৈর্য ধর, বিশেষ করে তোর জন্য। আচ্ছা, গেস করতে কি হতে পারে? আগে বলেন, খাবার নাকি কোনো জিনিস? বলেই দিব? না, বলতে হবে না, শুধু এটা বলেন, খাবার জিনিস নাকি কোন জিনিস? খাবার।
মায়া জিভ দিয়ে ঠোঁট ভিজে কৌতুক চোখে কৌশিকের দিকে তাকিয়ে বলল, তাহলে সেটা আমার পছন্দের গুড়ের জিলিপি, তাই না কৌশিক ভাই? কৌশিক প্যাকেটটা খুলে মায়ের সামনে ধরে বলে, হ্যাঁ, তোর গুড়ের জিলিপি। মায়ের চোখ ছানা বড়া হয়ে গেল, জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, মুখ শুধু এক ধরনের খুশি আর আকাঙ্ক্ষা। কৌশিক মুচকে এসে বলে, এভাবে তাকিয়ে থাকবি নাকি খাবি? মায়ের পকেটটি কৌশিকের হাত থেকে নিয়ে নিজের দিকে নিয়ে নিল। সকালের খিদে এর উপর জিলিপি দেখে খিদের লোভটা আরও বেড়ে গেল। লোভ সামলাতে না পেরে জিলিপির টুকরা হাতে তুলে নিয়ে খেতে শুরু করলো। কৌশিক মায়ের খাওয়ার দিকে আনমনে তাকিয়ে দেখছে, আর খাওয়ার স্পিড দেখে কৌশিক হাসি ধরে রাখতে পারল না। উহ সুইটার, আস্তে খা, এভাবে কেউ খায় নাকি? ভীষণ খাবি তো, আস্তে আস্তে চুষে চুষে রসটা বের করে খা, যেন মজা পাবি। মায়ের খাওয়ার মাঝে অল্প রাগ আর খিদে মিশে বলল, আমার কাছে জিলিপি খাওয়ার শিখে এখন আপনি শিখেছেন কিভাবে আমি জিলিপি খাবো? নিকুচি করেছি আস্তে খাওয়ার। জানেন আমার ছোট্ট পেটে কত খিদে জমেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, তাই আমার খাওয়ার মাঝে ডিস্টার্ব করবে না তো? কৌশিক ভুরু কুচকে মাথা নেড়ে বলল, করলাম না ডিস্টার্ব, মন ভরে গিল তুই। প্রায় দুপুর আড়াইটায়। আজ শুক্রবার, প্রথম নামাজ পড়ে চৌধুরী বাড়ির সবাই দুপুরে খাওয়া দাওয়া সেরে হলরুমে জমিয়ে আড্ডা দিচ্ছে। মায়া সেখানে নেই। বাড়ির সবাই একসাথে। মহিমা চৌধুরী কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলবে, তা শুনতে সবাই একত্র, কিন্তু তা বলে সবাই আড্ডা হাসাহাসিতে ব্যস্ত। সবাই ব্যস্ত থাকলে এদিকে মায়ের মা রুবিনা পাটোয়ারি কিছু একটা মনে করতে মহিমা চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, বড় ভাবি, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু সাইডে আসবে? মহিমা চৌধুরীর সাথে সাথে বললেন, রুবিনা, এখনই বলো না কি বলবে। রুবিনা পাটোয়ারি বলেই ফেলেন, আমাদেরকে কিছু বলবে? কি কথা বলার জন্য? আমাকে আর মায়ের আব্বুকে ডেকেছো তা তো বললেন না। মহিমা চৌধুরী একটু অবাক হয়ে বললেন, ও হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে দেখছো কেমন কিছু সব কেমন ভুলে গেছি। তাহলে বলো কি বলবে? আর তোমার সাথে আমার কিছু কথা আছে। মহিমা চৌধুরী যেই কিছু বলতে যাবে অমনি কৌশিক বলে উঠল, আম্মু, তোমার সাথে আমার কিছু কথা ছিল, খুব জরুরি, প্লিজ এদিকে একটু আসো। সাথে সাথে মহিমা চৌধুরী বলল, তোমার আবার কি হলো? এদিকে একটু এসো তো। কৌশিক এর কথা মতো মহিমা চৌধুরী এই সবার থেকে সরে এক সাইডে গেল কৌশিকের কাছে। মহিমা চৌধুরী একটু ফিসফিস করে, কি হয়েছে কৌশিক? কৌশিক একটু চারিদিকে থেকে কানের কাছে ফিসফিস করে বলল, তুমি আমার আর মায়ের ব্যাপারে কথা বলতে যাচ্ছিলে? হ্যাঁ, তোকে না পরশু রাতে বললাম যে শুক্রবারে তোর আর মায়ের সম্পর্কে কথা বলে বিয়েটা ঠিক ও আম্মু, তুমি তো ফুপাকে ভালো করে চিনো, জানো তো উনি কতটা খারুস। মহিমা চৌধুরী ভুরু কুচকে বলল, কৌশিক, উনি তোমার ফুফা হয় না মানে কতটা রাগে আমি শিওর এখন কোনোভাবে উনি এই বিয়েতে রাজি হবে না। তাহলে? তাহলে আর কি, এখন বলার দরকার নেই। আমি আগে আমার শ্বশুরমশাইকে ইমপ্রেস করি, তারপর না হয় বিয়ের কথা বলবে। আমি বলে ঠিকই রাজি হবে, শর্ত আমাকে বলতে হবে। না আম্মু, এমন ভুল করো না, পরে আমাকে আমাটি সব যাবে। মহিমা চৌধুরীকে আর চোখে বলল, নিজের মায়ের সাথে একই রকম কথা বলছো তুমি? লজ্জা শরম কোথায় রেখে এসছো? ও আম্মু, তোমার এটাও মনে নেই যখন আমি ছোট ছিলাম তখন পুরো পরিবার সহ জোর করে আমার লজ্জা শরম সব ময়মনসিংহে পাঠিয়ে দিছিলে আমাকে ছেড়ে? হতচ্ছাড়া, লজ্জা শরম তো তখনই চলে গেছে। এই, তুই তো আমার ছেলে ছিলি, তাই না? একদম পিওর খাঁটি তোমার ছেলে, কোনো সন্দেহ? অসভ্য, বলেই চলে গেলেন মহিমা চৌধুরী। কৌশিক মুচকে এসে মুখ বাঁকিয়ে বলল, যা বাবা, শ্বশুরবাবু একই রকম দেখছি, বলে তার মায়ের পিছু পিছু ছুটে গেল। এমন সময় সায়রা চৌধুরী বলে উঠলেন, কিরে কৌশিক, এতক্ষণ নিজের মায়ের সাথে কি ফিসফিস করলি? আমাদেরকে একটু বল, আমরা একটু শুনি। কৌশিক মুচকে এসে বলল, না কাকি, তেমন কিছু না। ঠিক আছে, বলতে হবে না, আমি বা আর কার কী লাগে? কৌশিক সাথে সাথে বলে উঠল, ও কাকি, তুমি ও না। সায়রা চৌধুরী একটু অভিমান স্বরে বলে, ঠিক আছে ঠিক আছে। এমন সময় হঠাৎ মায়ের বাবা অমিতাভ পাটোয়ারি মহিমা চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, কিছু বলবেন? মহিমা চৌধুরী হাত বাড়িয়ে কিছু বলতে চেয়েও বললেন না, কারণ কৌশিক পেছন থেকে মানা করছিল বলে। অতঃপর বললেন, আসলে সবাইকে একসাথে কতদিন ধরে দেখি না, তাই ভাবলাম তোমাদেরকে ডেকে পাঠাই। ও আচ্ছা ভাবি, কোনো সমস্যা নেই, আপনার যখনই মন চাইবে আমাদেরকে ডাকবেন, আমরা চলে আসবো, না হলে পুরো পরিবার সহ আমাদের বাড়িতে চলে যাবেন। আচ্ছা ভাবি, আমার কিছু কাজ আছে, তাহলে আমরা আজ আসি। সাথে সাথে রুবিনা পাটোয়ারি বললেন, এই না, আপনি যান, আমি কাল যাব। ঠিক আছে, কাল চলে এসো তাহলে বড় ভাইজান। ছোট ভাই, আজ আমি উঠি তাহলে, সময় হলে আপনারা কিন্তু আমার বাড়ি যাইয়েন। পাশ থেকে কৌশিকের বাবা আশরাফ চৌধুরী বলেন,
আজকে থেকে যাও, কালকে না হয় যাও। না বড় ভাই, আমাকে অফিসে যেতে হবে, কিছু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা বড় ভাই। কথাটা বলে একটু থামলো, অতঃপর রুবিনা পাটোয়ারির দিকে তাকিয়ে বলল, মায়া কোথায় রুবিনা? রুবিনা পাটোয়ারি বললেন, হয়তো রুমে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তোমরা সময় মতো চলে এসো, আমি যাচ্ছি, সাবধানে যাই। আচ্ছা বলে চলে গেলেন অমিতাভ পাটোয়ারি। সন্ধ্যাবেলা 6টা, সারাদিন আর মায়ের দেখা হয়নি। তাই মন ঠিক করার জন্য ছাদের উদ্দেশ্যে রওনা দেয় কৌশিক। কিন্তু ছাদের সিঁড়ি বেয়ে এক চঞ্চল কিশোর ছুটে আসাতে পড়তে ঠোঁটে ঠোঁট কামড়ে হাসল কৌশিক। দূর থেকে কৌশিককে দেখতে পেয়ে মায়া তখন নিজেকে লুকিয়ে নিতে মরিয়া। নিস্পন্দনের বাতাবরণে তার পায়ের নুপুরের সাথে সাথে কৌশিকের দেওয়া কাচের লাল চুড়ি একটার সাথে একটা রেখে নুনঝুন শব্দ হচ্ছে। কৌশিকের কোণে লাজুক হাসি কৌশিককে দেখে টালমাটাল উত্তালতা বুকে। কৌশিক ভাই কাছে এলে যতখানি আড়ষ্টতা খেই খেয়ে, আবার মানুষটা দূরে থাকলে ততখানি কষ্ট হয়। কাছে আসলে নিজেকে বেসামাল গতিক মনে হয়, আর দূরে থাকলে বুকের ভেতর বেসামাল চিনচিন বেগতিক মনে হয়। মায়া ছুটে নামার সাথে পাশ কেটে কৌশিক যেই যাবে, এমনি কৌশিক মায়ের সামনে হাত রেখে দেয়। মায়ের ফর্সা ত্বক লজ্জায় লাল হয়ে উঠল। সারাদিন কোথায় ছিলি? মায়ের যেন লজ্জায় মরিমরি অবস্থা। হাত দিয়ে গায়ের ওড়নাটা এক সাইডে ধরে কচুমুচু করে বলতে হলো, কোথায় আবার? আপনাদের বাড়িতেই তো ছিলাম। তাহলে তোকে পেলাম না কেন? আমাকে খুঁজছিলেন? কৌশিক একটু ভাব নিয়ে বলল, আমি তোকে কেন খুঁজতে যাবো শুনি? ও আচ্ছা তাই নাকি, বল আমি তোকে কেন খুঁজতে যাবো? মায়ের লজ্জায় লাল নীল হয়ে বলল, কি কারণ? কি আমি করছি যে? কৌশিক ভুরু কুঁচকাল। মায়া বলল, অসভ্য। কৌশিক আবার ভুরু কুঁচল। ইতন্নির। হ্যাঁ পরে চৌধুরী, পরে একমাত্র। পরে বল না। বা কি হলো, পুরোটা বল। মায়া ভেঙচি কেটে বলল, পারবো না, বুঝে নিন। বল না। পারবো না। পারবি না? না পারবো না। মায়ের কথাটা বলা মাত্র কৌশিক মায়াকে একটানে কোলে তুলল। এই এই কি করছে? নিচে নামুন। পরে যাবো তো। এখানে পড়লে কিন্তু আমার হাড্ডি গুড্ডি একদম থাকবে না। কৌশিক ছাদে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। চুপ থাক না, এখনই ছেড়ে দিব। এই না না, তাহলে বাক্যটা সম্পূর্ণ করে মেষের কথাটা বলল। কোনটা? কারণ আমি যে অসভ্য নীর চৌধুরী একমাত্র এত মিস্টেক করেন কেন? ইতর তো বললেন নাই। কৌশিক ভুরু কুঁচকে বলল, হ্যাঁ হ্যাঁ, তুই লাগাইনি। তাড়াতাড়ি পুরোটা বাক্য শেষ কর না এখানে। মায়া ভয়ে লজ্জায় চোখ খিচে বলে উত্তর দিল, না না, কারণ আমি যে অসভ্য ইতর লম্পট নীর চৌধুরী একমাত্র ভালোবাসা। কৌশিক মুচকি এসে আর চোখে বলল, গুড গার্ল। কিন্তু তুই একটা ওয়ার্ড বেশি লাগালি কেন? কারণ আপনি যে অসভ্য পুরুষ। মায়ের কথা শুনে কৌশিক ভুরু কুঁচকাল, তারপর ঠোঁটের কোণে টেনে তুলল এক চিলতে দুষ্টু হাসি। ঘোর লাগা কণ্ঠে বলল, তাহলে আর তুই সভ্য পুরুষ হই? কৌশিকের কথায় মায়া ভুরু তুলে তাকালো, চোখ মুখ খিচে বলল, এই না এতটুকু সময়, এটাকে কে সামলায়? কৌশিক হেসে বলল, কেন, তুই আছিস না? তুই সামলাবি আমায়? আমার মায়াবতী সামলাবে আমায়? মায়া আর চোখে তাকিয়ে ঠোঁটের ব্যঙ্গ হাসি টেনে বলল, আপনার মায়াবতীকে কে সামলাবে শুনি? কৌশিক ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, কে? আমি? আমাকে কি তোর চোখে পড়ে না? আমি সামলাবো তোকে? মায়ের মুখটা কুঁচকে এক ভেঙচি কেটে বলল, তাহলে এক কাজ করুন, আমাকে আপনার সামলাতে হবে না, আমার বদলে আপনি নিজেই নিজেকে সামলানোকে। কৌশিক এবার থেমে গেল, নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, সামলাচ্ছি তো, পুরো 24টা বছর নিজেকে গুনে গুনে সামলে রেখেছি শুধু আমার মায়াবতীর জন্য। আর পারবো না, এবার তোর পালা। মায়ের চোখ বড় বড় করে তাকালো, তবুও মুখে ব্যঙ্গ ছায়া রেখে বলল, কি আমার পালা? আমার পালা করছে, নিজেকে সামলাতে পারি না, আবার আপনার মতো ষাঁড়কে আমি সামলাবো? মায়ের কথা শুনে কৌশিকের মুখটা গম্ভীর হয়ে গেল। সে মায়ের দিকে স্থির চোখে তাকিয়ে ডেকে উঠল, মায়া। মায়ের খুব হাসি পাচ্ছিল, কিন্তু কৌশিকের সামনে তা প্রকাশ করলো না। নিজের হাসি চেপে রেখে মৃদু স্বরে বলল, আপনি কি মাত্র আমায় ডাকলেন কৌশিক ভাই? কৌশিক হঠাৎ মায়াকে কোলে থাকা অবস্থায় এক হাতে শক্ত করে ধরল, আর এক হাত দিয়ে তার গাল আলতোভাবে ছুঁয়ে দিল। বেশি পাকনা হয়ে গেছিস তাই না? মায়ের ঠোঁট বাঁকিয়ে বলল, আমি কি ইচ্ছে করে হয়েছে নাকি? আপনি তো পাকিয়েছেন। এখন কিছু বললে আমার দোষ? ছাদের কাছাকাছি এসে পড়ে তারা দুজন। চারপাশে হালকা বাতাস বয়ে যাচ্ছে, আকাশে ঝুলে আসে ফিকে চাঁদ। এমন সময় মায়া আবার বলল, ছাড়ুন, নিচে নামিয়ে দিন আমাকে। কৌশিক বলল,
এত কথা বলিস কেন? নিচে নামান, অনেক কাজ আছে আমার। আগে আমি, পরে তোর কাজ। মায়ের চোখ মুখ কুঁচকে ফেলল। কেউ দেখে ফেললে সমস্যা হবে তো? হবে না। মামি দেখলে? কৌশিক মায়ের কথা শেষ হওয়ার আগে থামিয়ে দিয়ে বলল, কেউ কিছু বলবে না। আর তুই এত কথা বলিস কেমন করে? একবার চুপ থাকতে পারিস না? না, পারি না। কৌশিক ভুরু কুঁচকে তাকলো। একদম মুড নষ্ট করবি না মায়া। মায়া কিছু বলতে যাওয়ার আগে কৌশিক রাগান্বিত চোখে তার দিকে তাকালো। সেই চোখের তীব্রতার সামনে মায়া হঠাৎ বিষম খেয়ে গেল। সাহসটাই সরে গেল, আর শব্দ বেরোলো না। কৌশিক মায়াকে কোলে তুলে ধীরে ধীরে ছাদের দিকে এগোতে লাগলো। ছাদে পৌঁছাতে ছাদের কোণে মায়াকে নিয়ে ধীরে ধীরে দোলনায় বসিয়ে দিল। আজকের আকাশটা একেবারে রোমান্টিক ছিল। মৃদু ঠান্ডা হাওয়া, আকাশ জুড়ে ছড়িয়ে থাকা হাজারো তারা, এবং তারাদের মাঝে একটা চাঁদ যেন চারপাশ থেকে তার আলো ছড়িয়ে দিচ্ছিল। সেই আলোর আকাশটা যেন রূপলি মায়ে ভরা। ছোট ছোট করে তারা ঝলকানি চাঁদের আলোকে আরো উজ্জ্বল করে তুলছিল। হালকা বাতাসে দোলনাটা আস্তে আস্তে দুলছে। মায়া চুপচাপ দোলনায় বসে আছে, মুখে কোনো শব্দ নেই, শুধু চোখে হাজারো ভাবনার সমুদ্র। হাওয়ার সঙ্গে তার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, গাল ছুঁয়ে যাচ্ছিল বারবার, যেন বাতাসেও তার মন ছোঁয়াচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ কৌশিক কিছু না বলে দোলনার একপাশে বসে পড়ল। দুই পা উল্টো দিয়ে ধপ করে শুয়ে মাথা রাখলো মায়ের হাঁটুর উপর। মায়া হঠাৎ চমকে উঠল। কৌশিকের এমন আচরণ দেখে মায়া হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে এলো। কৌশিক মায়াকে দেখে মুচকি হাসলো। হঠাৎ কৌশিক মায়ের নাকে আলতো করে টোকা দিয়ে বলল, এইভাবে কি দেখছিস? চোখ দিয়ে গিলে খাবি নাকি? কৌশিকের কথায় মায়ের দম বন্ধ হয়ে গেল, কিন্তু সে কোনো উত্তর দিল না। মায়ের চোখ বন্ধ করে বসে রইল, নিজেকে আবেশে ভাসিয়ে নিয়ে। এই সুন্দর মুহূর্তে ছাপ নিজের মনে গেঁথে নিল। কিছুক্ষণ পরে স্থির থাকলো, তারপর চোখ খুলে শান্তির একটা নিঃশ্বাস নিল। কৌশিক মায়ের এমন আবেশময় প্রতিক্রিয়া দেখে মুচকে হাসলো। কি হলো মায়া? কি এত ভাবছিস? মায়ের চোখ তখন কৌশিকের 4-5 ইঞ্চি চুলের উপর গিয়ে পড়ল। সে বলল, কৌশিক ভাই, আমি কি আপনার চুলে হাত বুলাতে পারি? বুলা, কে মানা করছে তোকে? না, আমি শুনেছিলাম ছেলেরা তাদের চুলে এত সহজে কাউকে ছুতে দেয় না। মায়াকে থামিয়ে কৌশিক বলে, ঠিক শুনছি। একটা ছেলে কখনোই তার চুল অন্য কাউকে স্পর্শ করতে দেয় না, যতক্ষণ না সেই মানুষটা তার পছন্দের মানুষ। আর তুই তো আমার প্রাণ, আমার জান, আমার সুইটার, আমার আমরণ তৃষ্ণা নিবারণের কারণ তুই, আমার মায়াময় মায়াবতী তুই। তাহলে তুই যদি স্পর্শ না করিস, তাহলে আর কে করবে শুনি? কৌশিকের কথা শুনে মায়ের ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু অন্ধকারের জন্য সেটা বোঝা গেল না। মায়ের লাজুকভাবে জিজ্ঞাসা করলো, তাহলে আমি কি ধরবো? নির্দ্বিধায় কৌশিক বলার সঙ্গে সঙ্গে মায়া তার হাত কৌশিকের চুলে ডুবিয়ে দিল। মায়ের চুলে হাত রেখে কৌশিক দু হাত বুকে আঁকড়ে ধরে আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল। মায়া চুলে হাত বোলাতে লাগলো ঠিকই, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ রোহিতের ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে ছাদে এসে পৌঁছলো। ছাদে পৌঁছাতে সামনে থাকা দৃশ্য দেখে সে স্তম্ভিত হয়ে গেল। রোহিত ফোনটা কেটে তাদের সামনে এসে অবাক হয়ে বলল, এ ক্যা সিন হে মামা? পরিচিত কণ্ঠ শুনে কৌশিকের চোখ মেলে তাকালো, তবে মুখে কোনো ভয়ের ছাপ নেই। সে এখন শুয়ে আছে মায়ের হাঁটুর উপর। মায়া কিছুটা ভয় পেল, পরে নিজেকে সামলে নিল, কারণ রোহিত তাদের সম্পর্কে বিষয়ে আগে থেকে জানে, আর যা মায়াই বলেছিল। কৌশিক ভ্রু কুঁচকে রোহিতকে দেখে বলল, দিলি তো রোমান্টিক মুহূর্তে 12-13টা বাজিয়ে এখানে তোর আশা লাগলো? অন্য সময় আসতে পারতি না? রোহিত মুচকি এসে বলল, সরি ব্রো, সঠিক সময়ে ভুল রাস্তা বেছে নেওয়ার জন্য। আসলে আমি জানতাম না। কথা বলতে বলতে উপরে চলে এসেছিলাম। আমি চলে যাচ্ছি, তোমরা কন্টিনিউ করো বলে রোহিত যেই না যেতে লাগলো, মায়ের পিছন থেকে বলল, আরে রোহিত ভাইয়া, তেমন কিছু না। কোথায় যাচ্ছেন আপনি? এখানে বসেন, আড্ডা দিই। অনেক দিন হলো সবাই একসাথে আড্ডা দেয় না। মায়ের কথা শুনে কৌশিক আর চোখে তাকালো মায়ের দিকে, তবে কিছু বলল না। সে উঠে বসলো মায়ের কোল থেকে। কৌশিক বলল, 13টা বাজিয়ে চলেই যখন এসেছিস, তাহলে এখানে বস, পরে সবাই একসাথে নিচে যাব। মায়ের সে কৌশিকের কথা শুনে রোহিত দোলনার সামনে রাখা বেঞ্চে বসে পড়ল। বসার সঙ্গে সঙ্গে সে বলল, ঠিক আছে। সাথে সাথে মায়ের দুষ্টুমি ভরা স্বরে জিজ্ঞাসা করলো, তাহলে রোহিত ভাইয়া, আপনার কি অবস্থা? রোহিত হেসে বলল, এই তো আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কথাটা বলার পর মায়া একটু থমকালো, তারপর আবার বলল, মোটামুটি কেন? রোহিত
রোহিত অল্প হতাশাতে মোটামুটি না, চোখের সামনে জলজন্ত একটা কাপড় বসেছে আর আমি সিঙ্গেল, তাহলে আমি কিভাবে পুরোপুরি ভালো থাকতে পারি? মা হেসে বলে, না, আপনার এই দুঃখ সহ্য করার মতো নিজে সব সেট আপ করে নিয়ে এখন আমাকে নিয়ে মজা করছেন। মায়া বলে, আরে ভাইয়া, মজা কেন করবো? আচ্ছা একটা কথা বলি, আপনি কি এখনো পর্যন্ত কাউকে পছন্দ করেননি, নাকি কেউ এমন আছে যে আপনাকে পছন্দ করে? আমাকে কেউ পছন্দ করে কি না তা কি করে জানি? তাহলে আপনি? মায়ের কথা শুনে কারো কথা মনে পড়তে রোহিত চুপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কৌশিক বলল, কী রে, তোর পছন্দের কেউ আছে? রোহিত দীর্ঘশ্বাস বলল, হ্যাঁ আছে। রোহিতের কথা শুনে মায়া আর কৌশিক দুজনে অবাক হলো। মায়ের মুখে হাসি নিল, ওয়াও গ্রেট, তা ভাইয়া ভাবির নাম কি? নাম? রোহিত কিছু বলার আগে ছাদে হাজির হলো তিয়াশা আর নিধি। সবাই একে অপরকে দেখে একটু অবাক হলো, কিন্তু তিয়াশাকে দেখা মাত্র কৌশিকের চোখে মুখে রাগের ছাপ ফুটে উঠল। সে তার দিকে খিচে তাকিয়ে রইল। তিয়াশা কিছু না বলে নিধিকে সঙ্গে নিয়ে এগিয়েছিল। কিরে ভাইয়া, তোরা এখানে আড্ডা দিছিস অথচ আমাকে ডাক দিলি না? রোহিত কোনো উত্তর দিল না। নিধিকে দেখার সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ালো, চোখে ড্যাব ড্যাব করে নিধির দিকে তাকিয়ে রইল। মায়া বিষয়টা ভালোভাবে লক্ষ্য করলো। মায়ের সঙ্গে সঙ্গে সে বলল, তিয়াশা তুইও চলে এসেছিস, ভালো হয়েছে, এখন আড্ডা আরও জমবে, আয় আমার পাশে বস। কৌশিক হঠাৎ করে বলে উঠল, না। মায়া কৌশিকের তাকে বলে, না মানে? না মানে সামনে তো অনেক জায়গা আছে, বরং সেখানে যা। কৌশিকের কথায় মায়া তেমন গুরুত্ব দিল না। তড়িঘড়ি তিয়াশাকে তাকে বলে, তিয়াশা, ওর তোর পাশে ওঠা কেড়ে? তিয়াশার সঙ্গে সঙ্গে উত্তর বলল, ও আমার ফ্রেন্ড, আমার সেম ইয়ারই পড়ি আপু। মায়া এবার নিধির দিকে তাকে জিজ্ঞাসা করল, নাম কি তোমার? নিধি হেসে উত্তর দিল, আমার নাম নিধি আপু। বাহ, ভারী মিষ্টি নাম তো, থ্যাঙ্কস আপু। চলো তোমরা সবাই বসো, আজ আড্ডায় জমিয়ে দিই। কিন্তু হঠাৎ কৌশিক দোলনা থেকে নেমে বলল, তোরা আড্ডা দে, আমি যাচ্ছি। বলেই কৌশিক যেতে নিবে অমনি মায়া দ্রুত কৌশিকের হাত ধরল। কোথায় যাচ্ছেন কৌশিক ভাই? বসেন না, অনেকদিন পর সবাই একসাথে হলাম, যখন একটা আড্ডা দেয়, কাল তো আমি চলে যাব, তাই প্লিজ। কৌশিক তিয়াশাকে দেখে বিরক্ত হলেও মায়ের কথার প্রভাব উপেক্ষা করতে পারল না। আবার সে দোলনায় গিয়ে বসে পড়ল। তাদের এসব আচরণ খুব মনোযোগ দিয়ে দেখছিল তিয়াশা। শুরুতে কিছুটা অদ্ভুত মনে হলো, পরে মুখ উজ্জ্বল করে হাসলো। নিধিকে সঙ্গে নিয়ে বেঞ্চে বসে পড়লো তিয়াশা। রোহিত চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। মায়ের সব খেয়াল করলো। অতঃপর বলল, রোহিত ভাইয়া, আপনি কৌশিক ভাইয়ের পাশে এসে বসেন। রোহিত চুপচাপ দোলনার একপাশে বসলো। সাথে সাথে তিয়াশা বলে, কি নিয়ে আড্ডা দিচ্ছিলি তোরা? আমাদের একটু শেয়ার কর। রোহিত কিছু বলার আগে মায়া বলল, আড্ডা কেবল শুরু হয়েছিল আর তোমরা চলে এলে। তিয়াশা এসে বলল, ও। মায়া বলল, এভাবে বসে থাকলে বোর হবো, চল কোনো একটা খেলা যাক। পাশ থেকে নিধি বলল, কারো কোনো আপত্তি না থাকলে আমি একটা প্রস্তাব দিব। মায়া উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ বলো। নিধি চঞ্চল মুখে বলল, চলুন আমরা কানের কলি খেলা যাক, অনেক মজা। নিধির কথা শুনে মায়া একটু অবাক হয়ে বলল, গুড আইডিয়া। তাদের কথা শুনে কৌশিক দোলনা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি খেলবো না, তোরা খেল। পাশ থেকে রোহিত উঠে দাঁড়িয়ে বলল, আমিও খেলবো না। কৌশিক হালকা কণ্ঠে বলল, তাহলে চল ভাই আমরা নিচে যাই। দুজনে হাঁটা শুরু করতে মায়া ঝটপট দোলনা থেকে নেমে এসে তাদের সামনে পথ আটকে দাঁড়ালো। কোথায় যাওয়া হচ্ছে শুনে চুপচাপ ওখানে গিয়ে বসে পড়েন। কৌশিক কিছু বলতে যাওয়ার চেষ্টা করতে মায়া আবার বলল, কোনো কথা না রোহিত ভাইয়া, আপনি চলুন। মায়ের জোরাজুরি দেখে কৌশিক রোহিত বাধ্য হয়ে দোলনায় এসে বসে পড়ল। মায়া এক নজর সবাইকে দেখলো। সবার মুখের মানচিত্র 10-12টা অবস্থা দেখে বলল, তিয়াশা আর নিধি, তোমরা কিছু বলবে না? আচ্ছা কৌশিক ভাই আর রোহিত ভাই, আপনারা এমন একটা কথা বলুন যা শুনলে আমাদের হাসি উঠবে, আবার রাগ আসবে না। চাইলে একজনকে নির্দিষ্ট করে বলতে পারেন। সাথে সাথে রোহিত তিয়াশার দিকে মুচকি হেসে তাকে দুষ্টু ভরা কণ্ঠে বলল, তিয়াশা আমার বোন, তুই আমার পুরো জিন্দেগি। তিয়াশা নিজের ভাইয়ের মুখ থেকে এই কথা শুনে অবাক হয়। ওয়া ভাই, সত্যি তুমি আমাকে এত ভালোবাসা, আগে জানতাম না। আরে পুরো কথাটা শোন। তিয়াশা অধীর হয়ে বলল, হ্যাঁ তাড়াতাড়ি বলো পুরো কথাটা। রোহিতের মুখের হাসি চেপে দুষ্টু ভরে বলল, আর থু, ওয়াহ, থু, এইসব জিন্দিগির উপর। রোহিতের কথা শুনে সবাই জোরে জোরে হেসে ফেলল। সবার এলে কৌশিক হেসে উঠল। তিয়াশার আগে গদগদ করে উঠল, শয়তান। এই, তোর বড় ভাই আমি আর একবার শয়তান বলে তোর 32টার মধ্যে 32টা দাগ এক ঘুষি মেরে ভেঙে দিব। মাত্র মায়া তিয়াশার সাইড নিয়ে রোহিতের দিকে তাকে দুষ্টুমি করল। রোহিত ভাই, এ কি বললেন? তোমার কিউট বোনকে 32টার মধ্যে 32টা দাঁত ভেঙে দেবেন? আর আগে আমি আপনার 64টার মধ্যে 64টা দাঁত হাতুড়ি দিয়ে এক বাড়ি দিয়ে ভেঙে ফেলল। মায়ের কথা শুনে পাশ থেকে কৌশিক আড়চোখে তাকালো। কি মায়া, খেলার চক্র সব ভুলে নাকি তুই এটাও জানিস না একটা ব্যক্তির 34টা নয় 32টা থাকে?
বলে কৌশিক আর রোহিত হেসে দিল। মায়া কৌশিকের দিকে ভুরুকুচকে তাকিয়ে বলল, হ্যাঁ জানি তো। আর আমি এটাও জানতাম যে আপনার ভাই কিছু বললে আপনার সহ্য হবে না, তাই ভেতরে কোনো না কোনো কথা বলবেন। তাই আপনার 32 পার্টি সহ ধরে নিয়েছিলাম। হলো না 34 পার্টি দেওয়ার। মায়ের কথা শুনে তিয়াশা আর নিধি জোরে জোরে হেসে পড়ল, কিন্তু রোহিত আর কৌশিকের মুখে হেসে ওঠার কোনো চিহ্ন নেই। দুজনে মায়ের কথা হালকা অপমান বোধ করলো। রোহিত বলে, এসব কি মায়া? হ্যাঁ, এত অপমান সহ্য করেন যে কৌশিক ব্রো? এবার তুমি কিছু করো, এত অপমান আর নেওয়া যায় না। সাথে সাথে কৌশিক মায়ের দিকে তাকালো, মায়া আর চোখে তাকালো কৌশিকের দিকে। কৌশিক মুচকে এসে তার দিকে চোখের ইশারায় ছুড়ে মারল। সাথে সাথে মায়ের বিষম খেয়ে দুবার শুকনো ঢোক গেল। এক ধ্যানে কৌশিকের দিকে তাকিয়ে রইল। কৌশিক আর মায়েরা এমন অবস্থা দেখে মনে মনে হাসলো। সুযোগ কাজে লেগে সে মায়াকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মায়া, তুই মেয়ে হলে কি করতি? মা অপ্রস্তুতভাবে মুখ থেকে বেরিয়ে এলো, আমি মেয়ে হলে তো। মায়ের কথার মাঝে কৌশিক বাধা দিয়ে মুচকে এসে বলল, তুই মেয়ে হলে পরে কি মায়া? এতটুকু বলে কৌশিক আবার জোরে জোরে হেসে উঠল রোহিতের সাথে। ভুলটা বুঝতে পেরে মায়ের লজ্জায় নিজের মুখ চেপে দিল। তারপর কৌশিকের দিকে রাগান্বিত চাহনি নিক্ষেপ করে বিড়বিড় করে বলল, ইউ চালাক, অসভ্য বাদর লোক একটা। মা আর কোনো কথা বলল না। ধীরে ধীরে আড্ডার পরিবেশ নীরব হয়ে গেল। সবাই প্রায় 2 ঘন্টা খানিক সময় তারা আড্ডা দিয়ে নিজেদের রুমে চলে গেল। রাত প্রায় 9টা। চাঁদের স্নান আলো চারপাশে জল জল করছে, যেন সারা জগৎ নিজেই নিস্তব্ধ। এমন সময় তিয়াশা নিজের রুম থেকে নিধিকে নিয়ে বের হল রুমে চলে গেল। হল রুমে তখন রোহিতকে ছাড়া আর কেউ নেই। তিয়াশা কিছু না বলে চুপচাপ নিধিকে নিয়ে সোফায় বসতে লাগলো। ঠিক তখনই নিধি বলল, তিয়াশা আজ আর না, অলরেডি 9টা বেজে গেছে, আমি বরং আজ যাই। তিয়াশার সাথে সাথে বলল, সে কি, তুই না বললে আজ আমার সাথে আমাদের বাড়িতে থাকবি? না তিয়াশা, অন্য কোনো একদিন, আজ আমার ভালো লাগছে না। ও কামার নিধি, এই সামান্য বিষয় নিয়ে এত মন খারাপ করিস না ইয়ার, তুই তো কত চঞ্চল প্রকৃতির মেয়ে। তোকে এইভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখে আমার একটু ভালো লাগছে না। আমাকে জ্বালাতে তোর না ভালো লাগে? তাহলে আজ আমার সাথে ইচ্ছে মতো দুষ্টুমি করতেই পারিস, আমি কিছু বলবো না, কিন্তু প্লিজ এইভাবে সামান্য বিষয়ে ভেঙে পড়িস না। নিধি তিয়াশার কথা একটু হাসে, কিন্তু তারপর বলে, তোর কাছে এটা সামান্য মনে হচ্ছে তিয়াশা? তিয়াশা নিধির চোখের দিকে তাকালো, আর কোনো কথা বলল না। তাদের দিকে উল্টো পাশে সোফায় বসে রোহিত ফোনে ব্যস্ত, কিন্তু ফোনের ফাঁকে ফাঁকে তাদের টুকটাক কথোপকথন শুনছিল। এমন সময় রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন রুমে এলেন সায়রা চৌধুরী। নিধিকে দেখে সঙ্গে সঙ্গে বললে, আরে নিধিমা, কখন এসলে? নিধি মুখ ভার করেছিল, চোখে মুখে যেন অদৃশ্য ভার জমে আছে। সায়রা চৌধুরী প্রশ্নে নিধি ভদ্রতা উত্তর দিল, আন্টি এসেছে অনেকক্ষণ আগে, এখন চলে যাব। সায়রা চৌধুরী অবাক হলেন, সে কি, অনেকক্ষণ আগেই আসলে? আর আমি তোকে দেখলাম না? মুখে মিষ্টি হাসি এনে বলল, যাই হোক, খাবার পানি কিছু খেয়েছো মা? নিধি কোনো উত্তর দিল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। সায়রা চৌধুরীর দৃষ্টি নিধির থেকে সরিয়ে নিজের মেয়ে তিয়াশার দিকে বললেন, তিয়াশা, এখনো পর্যন্ত তুই ওকে কিছু খেতে দিসনি? তিয়াশা একটু বিরক্ত সে বলল, আম্মু দিয়েছিলেন তো, ও নিজেই কিছু খায়নি। ও মা, কেন? সায়রা চৌধুরী এবার নিধির পাশে গিয়ে বসলেন। মায়ার ভরা হাতটা তুলে দিলেন নিধির মাথায়। মা মন খারাপ কি মা? নিধি মাথা নিচু করে নরম শুনল, না আন্টি, তেমন কিছু না। সায়রা চৌধুরী মুচকি এসে তাকালেন মেয়েটার দিকে। সে হাসিতে ছিল মমতা, ছিল অভিজ্ঞতার এক নিঃশব্দ আশ্বাস। তোমার মন খারাপ, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। আমি জানি না কেন তোমার মন খারাপ, তবে আমার কাছে থেকে একটা কথা নিয়ে যাও, শুনবে? নিতে চুপ করে রইল, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। সায়রা চৌধুরী ধীরে ধীরে বললেন, জানো মা, আমাদের জীবনে অনেক কিছু হারিয়ে যায় নতুন কিছু পাওয়ার আশায়। তাই কখনো কখনো ছোটোখাটো হারানোর জিনিসও কষ্ট পেয়ে না, বরং তোমার জন্য সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে, সেটা পাওয়ার আনন্দে মেতে থাকে। দেখবে জীবনে দুঃখ বলে কিছু থাকবে না। সায়রা চৌধুরীর কথাগুলো নিধির হৃদয়ে যেন মৃদু ঢেউয়ের মতো ছুড়ে গেল। নিধি ধীরে ধীরে মাথা তুলল। নিধি কী বলবে বুঝতে পারছিল না, তাই শুধু মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। সেই মুহূর্তে সায়রা চৌধুরী মুখে মিষ্টি হাসি ফুটল, চলো মা, কিছু খেয়ে নাও, তারপর না হয় বাড়ি চলে যাও। নিধির কণ্ঠে ছোট্ট আড়ম্বরনিত অনুরোধ বলল, না আন্টি, আমাকে রেখে আমার আব্বু কখনো খায় না, হয়তো এখনো আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে আন্টি, অন্য কোনো সময় খেয়ে নেব। সায়রা চৌধুরী তার মমতা মুখে বলেন, ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করে উঠো,
আচ্ছা আন্টি, আজ তাহলে উঠি। ঠিক আছে, কিন্তু এত রাতে একা কীভাবে যাবে? সাথে তোমাদের নিজস্ব গাড়ি এনেছো? নিতে আশ্বস্ত করবো না। না আন্টি, কোনো সমস্যা নেই, আমি চলে যেতে পারবো। সায়রা চৌধুরীর চোখে সতর্কতার ছাপ ছুটে বলল, চলে যেতে পারবে বললে হলো নাকি? খোদা না করুক যদি কিছু হয়ে যায়। আজকাল চারিদিকে যা ঘটেছে, এক সেকেন্ডের ভরসা নেই। কথাটা বলে তিনি রোহিতের দিকে তাকালেন। রোহিত শোন। রোহিত ফোন নামিয়ে বলল, হ্যাঁ আম্মু বলো। নিধিকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আয় তো বাবা। কিন্তু আম্মু। রোহিত আর কোনো কথা বলার আগে সায়রা চৌধুরী কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, কোনো কিন্তু টিন্তু না, যা বলছি তাই কর। ওকে বাড়ি পর্যন্ত ছেড়ে দে। ঠিক আছে আম্মু। এমন সময় নিধি পাশ থেকে হালকা ধীরে সুরে বলে, না আন্টি, এসবের কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। নিধির কথায় রোহিত ভুরু কুচল। ধীরে বলে, ঠিক আছে তাহলে চলে যান। সঙ্গে সঙ্গে সায়রা চৌধুরী রোহিতের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো, দাঁতে দাঁত পিষে বলল, রোহিত। রোহিত হাত তুলে হালকা হাত ছেড়ে দিয়ে বলল, আম্মু আমি কি করলাম? ওই তো বললো একা যেতে পারবে। তুই চুপ থাক মা, তুমি ওর কথায় কিছু মনে করো না। আসলে ও একটু পাগল টাইপের, তাই কখন কি বলতে হয় কিছুই জানে না। নিধি সায়রা চৌধুরীর কথা শুনে মন খারাপের মাঝে এক হাতে মুখ দিয়ে হালকা হাসি ফুটল। রোহিত তা ভালো করে লক্ষ্য করলো। রোহিত ভুরু কুচকে বলল, আম্মু তুমিও না? সায়রা চৌধুরী রোহিতের কোনো কথায় জবাব না দিয়ে নিধির মাথায় হাত বুলিয়ে শান্ত সুরে বললেন, সাবধানে যেও মা। নিধি মৃদু স্বরে বলল, ঠিক আছে আন্টি। পাশ থেকে রোহিত আবার হালকা জোরে বলে উঠল, আপনার নাটক শেষ হলে এখন কি আমরা যেতে পারি মিস নিধি? নিধি রোহিতের কথায় ভুরু কুচকালো। কোনো উত্তর না দিয়ে সোজা হাঁটতে শুরু করলো। পেছন পেছন রোহিতে চলে এলো। বাড়ি থেকে বেরিয়ে রোহিতের গাড়ি সামনে এসে গাড়ির দরজা খুলে বসে পড়লো। নিধি যেমনি গাড়ির পেছনে বসতে যাবে অমনি রোহিত বলল, হ্যালো ম্যাডাম, আমি আপনার ড্রাইভার নই যে আপনি সামনে বসে গাড়ি চালাবো। আপনি মহারানীর মতো পিছনে বসবেন, ঝটপট সামনে এসে বসবেন। নিধি কোনো উত্তর না দিয়ে সোজা সামনের সিটে বসলো। রোহিত গাড়ি স্টার্ট দিল এবং মনোযোগ দিল ড্রাইভিং শুরু। বেশ কয়েক মিনিট পর কেউ কারোর সাথে কথা বলছে না। রোহিত গাড়ি চালাচ্ছে আর নিধি জানলার পাশে হেলান দিয়ে বাইরে তাকিয়েছে। রোহিত বিরক্ত বোধ করছিল। পাশে এত সুন্দর হ্যান্ডসাম ছেলে বসেছে, তার দিকে না তাকিয়ে নিধি একটা জানলার দিকে তাকিয়েছে, আবার কোনো কথা পর্যন্ত বলল না। অবশেষে রোহিত ভুরু কুচকে নিধির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, কী হলো? আজ এত চুপচাপ কেন? নিধি জানলার পাশে হাত গুজে স্বভাবসিদ্ধ হালকা স্বরে বলল, এমনি। কোনো সমস্যা হলে আমার সাথে শেয়ার করতে পারবেন? নিধি ভুরু কুচকে তাকিয়ে বলল, আমি পাগলের সাথে কথা বলি না। আমি পাগল? হ্যাঁ। একটু আগে আন্টি কি বললো শুনতে পাননি? না শুনতে পেলে বাসায় গিয়ে আরেকবার আন্টির মুখ থেকে শুনে নেবেন। নিধির কথা রোহিত ভুরু কুচকালো। কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, আরে আপনার আন্টির কথা বাদ দেন, আমি সিরিয়াস বলছি। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। নিধি ঠোঁট টিপে হালকা স্বরে বলল, থ্যাঙ্কস, কিন্তু আমি পাগলদের সাথে কথা বলে পাগল হতে চাই না। ও রিয়েলি? তাহলে এতক্ষণ আমার সাথে কে কথা বলে শুনি? না পেরে বলতে হয়েছে, না হলে আমি তো চুপচাপ ছিলাম, আপনি তো প্রথম শুরু করলেন। যাই হোক, পাগলের সাথে কথা বলছেন নাকি? তো এটা তো আর অস্বীকার করতে পারবে না। হ্যাঁ বলছি তো। তো আবার কি? তাহলে এখন আপনিও পাগল। এখন ঝটপট বলে ফেলুন, কেন আপনার এত মন খারাপ? নিধি রোহিতের কথা শুনে মনে মনে রেগে গেল, তা প্রকাশ করলো না। নিজের রাগ নিয়ন্ত্রণ রেখে ধীরে ধীরে বলল, আপনি এত কথা বলেন কেন? চুপচাপ গাড়ি চালাতে পারেন না? এক প্রকার মুখ ফসকে রোহিত বলে উঠল, না পারছি না, কারণ আপনি চুপচাপ আছেন। নিধি অবাক হয়ে বলল, হোয়াট? রোহিত আমতা আমতা করল, না মানে, আপনার সাথে প্রথম দিন যে পরিচয় হলো সেই দিন আপনাকে দেখে মনে হচ্ছিল চঞ্চল প্রকৃতি মনে হচ্ছিল, অ্যান্ড ওটাই ছিল আপনার সাথে পারফেক্ট। কিন্তু এখন এই মনমরা অবস্থায় আপনাকে একদম ভালো লাগছে না। নিধি হালকা বিরক্তি নিয়ে বলল, আজব তো, তাতে কি? রোহিত হাসি মিশিয়ে জিজ্ঞাসা করলো, আরে আরে রেগে যাচ্ছেন কেন? নিধি কণ্ঠে হালকা তীর্যকতা এনে বলল, তো রাগ করবে না? রোহিত দীর্ঘ শ্বাস ফেলে বলল, আচ্ছা লাস্ট একটা প্রশ্ন করি। নিধি ভুরু কুচকে তাকিয়ে বলে, কি? বলাটা উচিত হবে কিনা জানি না, তবে তাও বলছি, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে, নিধি সরাসরি বলল। রোহিত আচমকা অবাক হয়ে বলল, ইন্নালিল্লাহ, না মানে, ছিল কিন্তু আজ ব্রেকআপ হয়েছে। কথাটা শুনে রোহিত মনে মনে হাঁপ ছেড়ে বসল। আলহামদুলিল্লাহ। কথাটা বলে রোহিত মনে মনে বলে উঠল, ও এই কারণে ঝাঁঝমরিচ, এই কারণে মন খারাপ করে বসেছে। ভেরি ব্যাড। রোহিতের কথা এমন রিয়াকশন দেখে নিধির কপালে ভাঁজ পড়ল। আমার ব্রেকআপ হয়েছে আর আপনি আলহামদুলিল্লাহ বলছেন? রোহিত নির্বিকার স্বরে বলল, আরে রিলেশন করা ভালো না, রিলেশন হারাম।
তাই ব্রেকআপ হয়েছে শুনে আলহামদুলিল্লাহ বললাম। নিধি রোহিতের কথা কি বলবে বুঝে উঠতে পারল না, তাই চুপ থাকলো। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। কেউ কারোর সাথে কোনো কথা বলল না। নিধি জানলার দিকে হেলান দিয়ে বসে আছে, আর রোহিত মুচকি মুচকি হাসছে আর হাসি মুখো মনোযোগ দিয়ে গাড়ি চালছে। কি করছেন? আহ, লাগছে ছাড়ুন। কৌশিকের কালো কুচকুচে হয়ে মায়া হালকা বিরক্তি মিশনের স্বরে কথাটা বলল। কৌশিক হালকা হেসে পেছন থেকে আরো শক্ত করে ধরল। না, ছাড়বো না, আমি ব্যথা পাচ্ছি। ও সুইট হার্ট, ব্যথা দেওয়ার মতো তো এখনো কিছু করিনি। মায়া চোখ কষলে বলল, আপনার এই সূচলো দাড়ি কি কম? কৌশিক মুচকে হেসে উত্তর দিল, আমার এই ছোট ছোট নিষ্পাপ দাড়িগুলো তোকে কি করছে শুনি? কি করেনি সেটা বলুন। আচ্ছা, করেনি? এগুলো আপনার দাড়ি নাকি বাসন মাজার মাজুনি? মাজুনি আপনার দাড়ির কাছে হার মানাবে। মায়া একটু থেমে আবার বলল, মাজুনি আপনার দাড়ির থেকেও নরম, জানেন? কি বলিস, আমার দাড়ির এত ধার? হ্যাঁ, আপনার এই দাড়ি দিয়ে পাতিলের তলার কয়েকটা ঘষা দিলে 1 মিনিটে কালা থেকে ধলা চাঁদের মতো চকচক করবে পাতিল। চুপ! আমার নিষ্পাপ দাড়িগুলোকে নিয়ে যদি আর একটা কথা বলে। আইসে! কৌশিক ভাই, আমার লাগছে। ঘাট থেকে সরান আপনার মুখটা। কয়েক মিনিট থাকলে আবার ঘাড়ের চামড়া খলসে পড়বে। কৌশিক পিছন থেকে মায়াকে আরো জোরে আঁকড়ে ধরল। কিচ্ছু হবে না, অনেক হয়েছে, ছাড়ুন তো। ছাড়বো না। ছাড়ুন না, লাগছে তো। আজব তো, করছেন। সুইট হার্ট, ডিস্টার্ব করিস না তো। আগে আপনি আপনার মুখটা আমার ঘাট থেকে উঠান। সত্যি আমার লাগছে। মায়া, উঠুন তো। তার ভাল লাগে না বলে কৌশিক মায়ের ঘাট থেকে মুখ উঠিয়ে বলল, এবার হয়েছে শান্তি? মায়া ঘাড়ের হাত বুলিয়ে চুলগুলো ঠিক করতে, হ্যাঁ হয়েছে। কৌশিক বিরক্তির রেখা টেনে বলল, দাঁড়া, কাল সেলুনে গিয়ে দাড়িগুলো শেভ করে আসবো। কৌশিকের কথা শুনে মায়া ভুরু কুচকে বলল, কি বলেন আপনি? বলছি কাল সেলুনে গিয়ে দাড়ি শেভ করে আসবো। কেন? এই যে আমার দাড়ির জন্য তুই ব্যথা পেলে আর আমি তোকে আদর করতে পারলাম না। এখন তো যাও, আমাকে ছুতে পারছেন? একবার দাড়ি খালি কেটে আসেন, আমাকে ছোঁয়া তো দূরের কথা, আমার আশেপাশে ঘেঁচতে দেবো না বলে দিলাম। কেন? কেন আবার? ছেলেদের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার দাড়িতে। আপনি আপনার সেই সৌন্দর্য কাটতে এসেছেন, আপনি জানেন না? আপনার এই ছোটো ছোটো দাড়িগুলোকে দেখতে আপনাকে কত হ্যান্ডসাম লাগে। সত্যি আমার দাড়ি তোর পছন্দ? পছন্দ মানে খুব পছন্দ। আমি শুনেছিলাম মেয়েরা নাকি দাড়ি ছাড়া ছেলেদের বেশি পছন্দ করে। কিছু কিছু মেয়েরা, বাট আমি করি না। কেন? এমনি, যার যেটা পছন্দ। কৌশিক মায়াকে আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরে মুচকি এসে দুষ্টু সে বলে, আচ্ছা আচ্ছা, আমি আমার হবু বেগম দেখছি এত পছন্দ অপছন্দ বুঝে গেছে। বিয়ের আগে নিজের হবু বর জনাবের উপর শাসন চালিয়েছে। বাহ বেগম, বাহ! তোমার জনাব খুশি, খুব খুশি। বলো বেগম, তোমার কি চাই বলো। কৌশিকের কথা শুনে মায়ের যে লজ্জা পেয়ে বলো, সত্যি চাইবো? হ্যাঁ, আমি চাই। হ্যাঁ বল। আমার এই, হ্যাঁ বল। অসভ্য জনাব যেন। কৌশিক ভুরু কুঁচকে বলল, বেগম তো তার এই কিউট বেগমকে। কৌশিক ধৈর্য হারিয়ে বলল, হ্যাঁ বেগম, পুরোটা শেষ করো। ঠিক এইভাবে। আর কত অপেক্ষা করেছে বেগম? পরে বলো না, অনন্তকাল। কি একটা কথা বলছো বেগম, তুমি জানো না তোমার জানাবে ধৈর্য ধরে নিজের। বেগম কন্টিনিউ করো। বুকের মাঝে কৌশিক নিজের শক্তপোক্ত হাতে মায়াকে আরো শক্ত করে জড়িয়ে একবার লেপ্টে নিজের শক্ত পোক্ত পেশিতে। অতঃপর ঘোর লাগা কণ্ঠে, বেগম পুরোটা একসাথে বলো, তোমার এই জনা পুরোটা একসাথে শুনতে মরিয়া। কৌশিকের কথায় মায়া আর লজ্জা পেয়ে লাল হয়ে গেল। লজ্জায় মায়া কৌশিকের শক্তপোক্ত বুকে নিজের মুখ লিখে বলল, আমি চাই আমার অসভ্য জনাব যেন এই কিউটি বেগমকে ঠিক এইভাবে অনন্তকাল নিজের বুকের মাঝে আগলে রাখে। কৌশিক মায়ের কথা শুনে মুচকে এসে নিজের বুক থেকে ধীরে ধীরে মায়ের মুখ সামান্য তুলে আলতো করে দুহাত দিয়ে তার দুগাল টেনে দিল। লে, আমার কিউট বেগম। মায়া কিঞ্চিত লজ্জা পেয়ে অতঃপর মায়া কৌশিকের চমকে দিয়ে তার দুহাত কৌশিকের গালগুলোতে আলতো রাখলো। তারপর কৌশিককে নিজেকে দিয়ে হালকা টেনে এনে কপালের উপর একটা মৃদু চুমু এঁকে দুষ্টু ভরা স্বরে বলল, ওলে আমার অসভ্য জান রে। কৌশিক মায়ের এমন আচরণে রীতিমতো চমকে গেল। বিস্ময়ের রেখা মুড়ে ছড়িয়ে পড়তে সে ধীরে ধীরে নিজের মুখটা মায়ের দিকে ঝুঁকিয়ে এনে ঠোঁটের উপর আঙুল রেখে ঠোঁটের দিকে ইশারা করে নরম স্বরে বলল,
চুমু যখন দিলি তাহলে এখানে আর একটা কড়া করে চুমু খা। মায়া ভুল করল। ইস কত শখ। কৌশিক মায়ের দিকে চোখ সরু করে তাকালো। খান না। মায়া মাথা নেড়ে পারবো না। কেন পারবি না? মায়া চোখ নামিয়ে নরম গলায় বলল, না। তার আগে আপনি এটা বলুন যে পারবেন তো আপনার এই কিউট বেগমকে ঠিক এইভাবে অনন্তকাল নিজের বুকের মাঝে শক্ত করে আগলে রাখতে? মায়ের কথা শুনে কৌশিকের চোখে মায়ের জন্য এক অদ্ভুত এক কোমলতা নেমে এলো। সে গভীর নিঃশ্বাস ফেলে বলল, সেটা আর বলতে হবে? একদম বুকের সাথে শক্ত করে দাপটে ধরে রাখবো। এত ধরার পরে যদি তুই কুচ্ছা মাথার মধ্যে পিছলে বেরিয়ে যেতে চাস তাহলে দড়ি দিয়ে বেঁধে রাখবো, তাও ধরে রাখবো। এক কথায় নো ছাড়াছাড়ি, অনলি বাঁধাবাঁধি। কৌশিকের কথায় শেষ হতে মায়ের পুরো শরীর শিউরে উঠল, কিছু যে লজ্জা পেয়ে লোম খাড়া হয়ে গেল, কিন্তু মুখটা কুচকে বিরক্তি হলো। ওয়াক থু, কি বলছেন আপনি? আর আমি কি কুইচা মাছ নাকি যে পিছলে যাবো? থু মানুষ কেন? মেয়ে মানুষ বলে কোথাও যেতে তো পারিস, বলা তো যায় না। মায়া কৌশিকের দিকে আর চোখে তাকিয়ে ঠান্ডা স্বরে বলে, থাকেন আপনি আপনার কথা নিয়ে, আমি এখনই গেলাম এখান থেকে। এই বলে মায়া উঠে গেল। ঠিক যখন চলে যাওয়ার জন্য পা বাড়ালো তখনই কৌশিক দ্রুত হাত বাড়িয়ে তার এক হাত ধরল। হালকা কিন্তু দৃঢ় টানে মায়াকে কাছে টেনে নিজের বাহুর সঙ্গে মিশিয়ে জড়িয়ে ধরল। মায়াকে জড়িয়ে ধরে দুষ্টু এক হাসি এসে বলল, 2 ইঞ্চির মেয়ের আবার রাগ কিনে 10 ইঞ্চির মতো। কথাটা শুনে মায়া ভুরু কুঁচকাল, তারপর হালকা করে কৌশিকের বুকে আলতো একটা পাঁচ মেরে বলল, আমি 2 ইঞ্চি? কৌশিক মুচকি এসে মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ। মায়া ভুরু কুঁচকে বলল, মোটেও না, আমি 5 ফুট 2 ইঞ্চি। মায়ের কথায় কৌশিক খিলখিল করে হেসে উঠল। ইস, খুব বড় হয়ে গেছিস বুঝি? এই কথায় মায়ার কিছু বলল না, শুধু আর চোখে কৌশিকের দিকে তাকিয়ে দুষ্টু একটা ভেঙচি কাটলো। কৌশিকের হাসিটা থামিয়ে আবার বলল, ফুপা ফুপি তো বেশ লম্বা, আর তুই এত খাটো কেন মায়া? কথাটা শুনে মায়ের কপাল কুঁচকে গেল। একটু রাগে স্বরে বলল, আমি মোটে খাটো না, আপনি বেশি লম্বা। কৌশিক মুচকে এসে সামনে থেকে একটু ঝুঁকে মায়ের পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। তাই? মায়া একটু ভেবে ঠোঁটের কামড়ে গম্ভীর ভঙ্গিতে বলল, এত লম্বা হয়ে লাভ কি? সেই তো উঠবোস করতে হবে 5 ফুট 2 ইঞ্চি বউটার এই কথাটাই। কৌশিক হেসে মায়ের কাঁধে মাথা রেখে বলল, ওরে আমার পাকনা বুড়ি, তুই তো দেখছি দিনে দিনে আরও বেশি পেকে গেছিস। মায়ের মুখে নাটকীয় ভাব ভেবে দুষ্টু স্বরে বলল, আমি কি দোষ করলাম? আপনি যে হাড়ে হাড়ে প্রতিদিন ফরমালিন লাগান, না পেকে আর উপায় আছে? এখন আর করার কিছু নেই, আপনার ডোজের ফল এখন ভোগ করতে। কৌশিক এক মুহূর্তের জন্য থমকে গেল। মায়ের কথায় তার মুখে বিস্ময় আর দুষ্টু আনন্দে একসাথে ফুটে উঠল। পরক্ষণে সে মায়াকে পেছন থেকে সামনে ঘুরিয়ে দুহাত দিয়ে মায়ের পেট বেয়ে কোমর শক্ত করে ধরে টেনে নিজের দিকে আনলো। তারপর মুখটা মায়ের মুখের কাছে এনে ঘোর লাগা কণ্ঠে বলল, না সোয়েটার ঠিক আছে, এইভাবে চালিয়ে যায়, রোমাঞ্চের সময় দারুণ কাজে লাগবে। মা একটু নড়ে চড়ে উঠল। কৌশিক চোখের দিকে তাকিয়ে ভেঙচি কাটল, অসভ্য। মায়া একথা বলে হঠাৎ থেমে গিয়ে মুখটা কুঁচকে আবার বলল, আউচ। কৌশিকের মুখের ভাব সঙ্গে সঙ্গে বদলে বলল, কী হয়েছে মায়া, কী হয়েছে? কোনো সমস্যা? মায়া বিরক্তিতে গলা চড়িয়ে বলে, একদম মশারা কি মুখে সুচ লাগিয়ে কামড়ায় নাকি? কী হয়েছে সেটা তো বলবে নাকি? মায়া বিরক্ত মুখে গুনগুনে, দেখতে পাচ্ছেন না এখানে কতগুলো মশা? আপনি থাকেন এখানে, আমি নিচে গেলাম, মশার কামড় খাওয়ার এত শখ নেই আমার। এই কথা বলে মায়া একটু থমকালো, তারপর আবার মুখ কুচকে বলল, এই ছাড়ুন তো, আমি নিচে যাব। কয়টা বাজে খেয়াল আছে? কৌশিক এবার কোমরটা আরও শক্ত করে টেনে এলো। জয়টা মন চায় বাজুক, কিন্তু তুই এখন এখান থেকে কোথাও যাবি না। মায়া কোনো উত্তর দিল না, বদলে সে হাত বাড়িয়ে পিঠে সেই জায়গাটা চুলকাতে লাগলো যেখানে কিছুক্ষণ আগে মশা কামড়ে বসে। কিন্তু হাত সেখানে পৌঁছানোর আগে কয়েকবার ব্যর্থ হওয়ায় চেষ্টায় বিরক্তির মুখে স্পষ্ট লক্ষ্য করলো। কৌশিক সেটা লক্ষ্য করে হালকা হাসি চাপাসা বলে, উল্টো ঘোর। কৌশিকের কথায় মায়া হঠাৎ চমকে উঠল। কেন? কৌশিকের গলায় আধা বিরক্তি আধা আদেশ মিশিয়ে বলে উঠল, এত কথা বলিস কেন? ঘুরতে বলছি ঘোর। মায়া ভুরু কুচকে বলল, না আমি পারবো না। মায়ের কথা শেষ হওয়ার আগে কৌশিক হঠাৎ তাকে ঘুরিয়ে উল্টো দিকে প্রস্তুত হয়ে মায়া হকচকিয়ে বলে, কী করছেন কৌশিক ভাই? কৌশিক দুষ্টু হাসি চেপে রেখে বলল, যেমন শরীর তেমন চুলকায়, কোথায় চুলকিয়ে দিতে হবে বল। মায়ের লজ্জায় ঠোঁট কামড়ে বলে, জানি না। কৌশিক আবার গলার স্বরে একটু ঘোর লাগাক্ষণ বলে, কী হলো? না হলে আমি তোর সারা। কৌশিকের কথায় অর্ধেক থেমে থাকা অবস্থায় মায়ের তড়াক করে বলে উঠল, এই না, পিঠের বাম সাইডে একটু মাঝামাঝি, কিন্তু এর বেশি কিছু দরকার নেই প্লিজ। কৌশিক মুচকে এসে গলার স্বর আরও নরম করল, কেন কাতুকুতু লাগে? কৌশিকের কথায় মায়ের
গাল লাল হয়ে গেল, লজ্জায় যেন গোটা মুখটা ঢেকে ফেললো। হালকা নরম স্বর বলল, ইস মুখে লাগাম লাগান তো। কৌশিক ভ্রু তুলে শান্ত স্বরে জিজ্ঞেস করল, কেন, ভুল কিছু বললাম? মায়া মুখ ফিরিয়ে নিচু গলা বলে, জানেনই যখন তাহলে বলার কি দরকার? কৌশিক হাসলো, ঠিক আছে আর বলবো না, তুই সোজা হয়ে বস। কৌশিকের কথা মতো মায়া সোজা হয়ে বসলো। কৌশিক কথাটা বলে সে ধীর পায়ে মায়ের পিঠের উপর নেমে থাকা চুলগুলো এক হাতে সরিয়ে দিল। চুল সরে যেতে কৌশিকের আঙ্গুলের পিঠে আলতো ছোঁয়া দিল। মায়ের পুরো শরীর কেঁপে উঠল, আবেশে দু চোখ বন্ধ হয়ে গেল। কৌশিকের উত্তাল জ্বালাময়ী আঙ্গুলের স্পর্শে মায়ের শরীরে প্রতিটি লোম খাড়া হয়ে গেল। সে সহ্য করতে না পেরে যেতে চাইল, কিন্তু কৌশিকের শক্ত নিচের বাহুর বাঁধনে আটকে গেল। কৌশিকের ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে ফিসফিস করল, এখন আরাম পাচ্ছে সুইটার। মায়া কি বলবে বুঝে উঠতে পারছিল না। তার শরীর বারবার শিরশির করে উঠছে, নিঃশ্বাস কেঁপে উঠে, চোখ বেঁচে লজ্জা আর আবেশের মিশ্রণে কাঁপা কাঁপা কণ্ঠে সে অনুনয় করল, ও হ্যাঁ হ্যাঁ। মায়ের এই স্বীকারোক্তি শুনে কৌশিকের ঘোর লাগা কণ্ঠস্বর উষ্ণতায় নেমে এলো মায়ের ঠিক কানের গোড়ায়। নিঃশ্বাসের ছোঁয়ায় মায়ের কাঁধে হালকা কম্পন ছড়িয়ে পড়ল। সুইটহার্ট, আর একটু জোরে দেই তাহলে? মায়া তৎক্ষণাৎ মাথা নাড়ল, ভয় আর লজ্জা আবেশে মিশে তার কণ্ঠে কেঁপে উঠল, আহ জোরে দিয়েন না, ব্যথা পাবো। কৌশিক সাথে সাথে থেমে নরম স্বরে বলল, ঠিক আছে। সে আবার ধীরে কোমল ছন্দে আঙ্গুল চালাতে চালাতে মায়ের পিঠ জুড়ে আঙ্গুলের নরম উষ্ণ চাপায় মায়ের শ্বাস কমে ভারী উঠল। পিঠের ত্বক যেন উত্তাপে দগ্ধ করছে। ঠিক তখনই মায়া আচমকা করলো, ছাড়ুন কৌশিক ভাই, আমার হয়ে গেছে, আর করতে হবে না আপনাকে। মায়ের কণ্ঠে অভিমান নেই, রাগ নেই, শুধু লাজুক অনুরোধ আর হালকা কাঁপুনি। কৌশিক থেমে গেল, তার চোখে যেন মায়ের এই ভঙ্গিটুকু আরও কোমল কিছু রং ফুটে উঠল। কৌশিক ঘোর লাগা কণ্ঠে বলল, কিন্তু সুইটার, আমার তো এখনো হয়নি না। মায়ের একথা যেন পৌঁছালো না কৌশিকের কানে। হঠাৎ সে পিঠে চলা আঙ্গুলে থামিয়ে মায়াকে উল্টো দিক থেকে শক্ত করে এক টানে নিল তার কাছে। মায়ের বিস্ময়ে কিছু বলার আগে কৌশিক মুখ গুজে দিল উন্মুক্ত ঘাড় আর কাঁধে। মায়ার পুরো শরীর কেঁপে উঠল, ঠোঁটে হালকা উষ্ণ পেতে তার নিঃশ্বাস থমকে গেল। কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। কৌশিক ধীরে ধীরে মায়ের ঘাড় জুড়ে ছড়িয়ে পড়ল নিঃশ্বাস ছোঁয়া। মায়ের কাঁপা কাঁপা গলা অবশ্যই বলতে লাগলো, কি করছেন কৌশিক ভাই, ছাড়ুন, এই অবস্থায় কেউ দেখে ফেললে সমস্যা হবে। কৌশিক তার কথা উপেক্ষা করে মুখটা নিয়ে মায়ের কানের কাছে ঘোর লাগা দেখে ফিসফিস কণ্ঠে বলল, দেখো আমারতে, আমার বউকে আমি আদর করছি, তাতে কার বাড়লে কি? মায়ের চোখ বড় বড় হয়ে বলল, আমি আপনার বউ হয়েছি এখনো? কৌশিক হেসে বলল, না, কিন্তু পরীক্ষার পর হবি তো নাকি? মায়ের ঠোঁট কামড়ে বলল, যখন হবো তখন দেখা যাবে, এখন ছাড়েন আপনাকে। কৌশিক দুষ্টু হেসে দিল, ও সুইটহার্ট, আর একটু প্লিজ। মায়ের বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, অনেক হয়েছে, ছাড়ুন তো। অবশেষে অনেক চেষ্টার পর নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হলো। মায়াকে ছেড়ে দেওয়ার সাথে সাথে কৌশিকের মুখ ভার করে বলে, ধ্যাত, সবসময় তুই এমন করিস, মুডের পুরো 13টা বাজিয়ে দিস। মায়া ছোট্ট করে দুষ্টু হাসি দিয়ে জবাব দিল, ভালো করি। প্রণয়ের ঘোর রাত, পর্ব 4। পুরো গল্পটা প্লেলিস্টে।